জানাবো আজকের বাছাই করা তাজা খবর। শুরুতে সংবাদ শিরোনাম। দেখিয়ে ফর্ম পূরণ বিজেপির, বিক্ষোভ বিডিও অফিসে। মারের চোটে অজ্ঞান, মার্ডার করে দেব বলে হুমকি। শ্রমিক কাণ্ডে কাঁদতে কাঁদতে বিস্ফোরক বয়ান নির্যাতিতার। বিজেপি সাংসদ সৌমিত্রের আত্মসহায়কের নির্দেশে তোলাবাজি, অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। স্ত্রী সন্তানের দেহ মর্গে রেখে এসআইআর শুনানিতে হাজিরা শিক্ষকের। ইরানের তেল কেনা বেচার শাস্তি, মার্কিন কোপে ভারত সহ বিভিন্ন দেশের সংস্থা, নিষেধাজ্ঞা 14 জাহাজেও। পদ্মশ্রী প্রসেনজিতের বাড়ি গিয়ে রামলালা উপহার সুকান্তর। ভোটের রাজনীতি কি জবাব বিজেপি সাংসদের? ফোন করলেই ধরা পড়বে কাটমানিখুররা। শুভেন্দু জেলায় পুলিশের হেল্পলাইন নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত। প্রতিদিন নতুন ও তাজা খবর পেতে আমাদের খবর নজরে রাখুন। এবার আসছে বিস্তারিত সংবাদে। মানচিত্রে সমগ্র ভারতীয় ভূখণ্ডকে একসঙ্গে দেখানো হয়েছে, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অংশ হিসেবেই দেখানো হয়েছে। এমনকি আকসাই চীন অঞ্চলও ভারতের মানচিত্রের মধ্যেই রাখা হয়েছে। ভারত বরাবরই বলে এসেছে, জম্মু ও কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফলে আমেরিকার সম্মতি ভারতের সার্বভৌমত্ব নির্ধারণ করে না, তবে আন্তর্জাতিক স্তরে এটি এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, গত বছর ভারত পাক যুদ্ধবিরতির সময় ট্রাম্প কাশ্মীর প্রসঙ্গে মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছিলেন, যা নয়াদিল্লি সরাসরি খারিজ করেছিল। পরে ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়ে ট্রাম্প সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। কিন্তু সাম্প্রতিক বাণিজ্য আলোচনার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতেই এই মানচিত্র প্রকাশ পাক সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। বিশ্লেষকদের মতে, আমেরিকার এই পদক্ষেপে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে চাপে পড়তে পারে, কারণ সম্প্রতি তারা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের মানচিত্র পাকিস্তানের সেই প্রচেষ্টাকে কার্যত ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই শুরু হলো কূটনৈতিক সংঘাত। বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে, আহত অন্তত 169। এই রক্তক্ষয়ী ঘটনার পরপরই কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ। পাক প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে দাবি করেন, এই হামলার নেপথ্যে ভারত ও আফগানিস্তানের যৌথ ষড়যন্ত্র রয়েছে। তার দাবি, হামলাকারী তালিবান ঘনিষ্ঠ এবং সে একাধিকবার আফগানিস্তানে যাতায়াত করেছে। ভারতের বিরুদ্ধে পেছন থেকে হামলার অভিযোগও তোলেন তিনি। নয়াদিল্লি এই অভিযোগকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, ইসলামাবাদের মসজিদে হামলা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যা ও সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়ে অন্য দেশের উপর দোষ চাপানো পাকিস্তানের পুরনো অভ্যাস। ভারতের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারও। তারা পাকিস্তানের এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলেই আখ্যা দিয়েছে। তালিবান সরকারের মতে, পাকিস্তান নিজেদের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই বারবার আফগানিস্তানকে কাঠগড়ায় তোলে। শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবার্গা মসজিদের গেটে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। নিরাপত্তা রক্ষীরা তাকে গেটে আটকে দেওয়ায় সে মসজিদের ভেতর ঢুকতে পারেনি, নতুবা নিহতের সংখ্যা আরো বাড়তে পারত বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে ইসলামাবাদ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বড়সড় অস্বস্তিতে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি। দলেরই রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে 91 লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ তুলেছেন বিজেপির প্রবীণ নেতা ও একাধিকবারের বিধানসভা প্রার্থী নারায়ণ কিঙ্কর মিশ্র। অভিযোগ, উচ্চ পদ ও টিকিটের প্রতিশ্রুতি দেখিয়ে দফায় দফায় তার কাছ থেকে 91,65,00,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পাঁশকুড়ার 74 বছর বয়সী নারায়ণ কিঙ্কর মিশ্র জানান, তিনি 1988 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং 2011 সালে সিন্টুর সঙ্গে পরিচয় হয়। অভিযোগ, তাকে সল্টলেকে আটকে রেখে জোর করে জমিজমা বিক্রি করিয়ে টাকা নেওয়া হয়েছে। এমনকি টাকা ফেরত চাইলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও করেছেন তিনি। নারায়ণবাবুর দাবি, সিন্টু সেনাপতি 10 টাকার স্ট্যাম্প পেপারের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও পরে তা মানেননি। তিনি আরো বলেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে তমলুক জেলা আদালত বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন নারায়ণ কিঙ্কর মিশ্র। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। যদিও বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ভোটের মুখে দলের অন্দরেই এমন বিস্ফোরণে জেলার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। শনিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুনানি পর্বের শেষ দিন।
তার আগেই বাদুড়িয়ায় উঠল মারাত্মক অভিযোগ। 33 জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম 7 পূরণ করে জমা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন ভোটাররা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের 45 নম্বর বুথ ও জশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের 80 নম্বর বুথে। মোট 33 জন ভোটারকে ফর্ম 7 ব্যবহার করে মৃত দেখানো হয়েছে, যদিও তারা সবাই জীবিত। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির পক্ষ থেকে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে যাতে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। ভোটারদের অভিযোগ, কোনো নোটিশ বা যাচাই ছাড়াই তাদের নামের পাশে মৃত বলে উল্লেখ করা হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, সামনে নির্বাচন, এসআই প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিজেপি চক্রান্ত করে জীবিত ভোটারদের নাম মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত সফল হবে না। তিনি আরো জানান, 33 জনের হিয়ারিং এর পর সংশ্লিষ্ট বিজেপি বুথ সভাপতি মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল এসআইআর প্রক্রিয়া বানচাল করার জন্য এসব করছে। বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা বলেন, কয়েকজন ভোটার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করছে রাজ্যের সিইও দপ্তর। একই অভিযোগ উঠেছে গাইঘাটার ধরমপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি 148 নম্বর বুথে। সেখানে 6 জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগও উঠেছে। ভোটাররা বলেন, নিয়মিত ভোট দিই, তারপরও জানতে পারলাম আমাদের নামে ফর্ম 7 জমা দিয়ে মৃত দেখানো হয়েছে। শুক্রবারে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিক অধিকারীকে পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট ইস্যুতে এদিন গোপন জবানবন্দি দিতেও রাজি হন ওই নির্যাতিতা। তার প্রাক্কালেই সংবাদের মাধ্যমে কাছে সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মন্তব্য, শ্রমিক নতুন ফ্ল্যাটে শিফট করছে, তাই বন্ধুর মতোই ডেকেছিল। বিকেল 5:30 নাগাদ আমি যাই, ওর মা বাবার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজে সাহায্য করি। রাত 9টা নাগাদ আমি বেরোনোর জন্য ক্যাব বুক করতে যাই, আমার হাত থেকে তখনই মোবাইল নিয়ে যেতে বারণ করে শ্রমিক। এরপরে মোবাইল ঘাটা শুরু করে, অন্য এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে কথা বলতে দেখে দরজা বন্ধ করে মারধর শুরু করে। মারের চোটে চোখ ফুলে যায়, কালশিটে পড়ে। চিৎকার শুনে ওর মা বাবা এলেও তারা ভয় পেয়ে চলে যান। পরে শ্রমিক হুমকি দেয়, মার্ডার করে দেব। রাতভর পাশবিক আচরণ চলে। আলিপুর আদালতে শ্রমিককে পেশ করা হয়। আইনজীবী সম্পর্কের দাবি করলেও সরকারি আইনজীবী বলেন, নির্যাতিতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালত জামিন খারিজ করে 10 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়। বালি খাদান থেকে তোলাবাজের অভিযোগে এবার বিপাকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। অভিযোগ, তার পরিচিত তথা পিএ হৃদয় পালের নির্দেশে বর্ধমানে তোলাবাজির টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছে দুজন। তাদের কাছ থেকে নগদ 6,49,000 টাকা, একটি 4 চাকা গাড়ি ও 3টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক হৃদয় পালকে খুঁজছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জুড়েছে ইডির সাম্প্রতিক বালি খাদান রেড। রাজনৈতিক মহলের গুঞ্জন, বালি খাদানে তোলাবাজির রেট বাড়াতে আগেই বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান করানো হয়েছিল। এরপর টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্তরা। আদি বিজেপির একাংশের দাবি, কাকসার শিলামপুর ও রন্ডিহা এলাকা থেকেও নিয়মিত বালি পাচার হয় এবং সেখান থেকেও তোলা আসে বলেই স্থানীয় বিজেপি নেতৃত্ব নীরব। যদিও সৌমিত্র খা দাবি করেছেন, হৃদয় পাল পরিচিত হলেও তার পিএ নয় এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ তোলেন, পরিকল্পিত ষড়যন্ত্র করে তার নাম জড়ানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, বিজেপির বহু নেতা দুর্নীতিগ্রস্ত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সপ্তাহে প্রায় 40 লক্ষ টাকা তুলে বিষ্ণুপুরে পাঠানো হতো। এসআইয়ের শুনানিতে হাজিরা দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারি। স্ত্রী ও 9 মাসের শিশু সন্তানকে হারিয়েও শুনানিতে হাজিরা দিতে বাধ্য হলেন তিনি। এমনই দাবি পরিবার ও স্থানীয় সূত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। জানা গিয়েছে, নামের বানান ভুল সংশোধনের জন্য শুক্রবার গাজলে এসআইয়ের শুনানিতে ডাক পেয়েছিলেন ওই শিক্ষক। বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন ও 9 মাসের ছেলে আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে টোটোয় করে ইংরেজবাজারের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু 12 নম্বর জাতীয় সড়কের সুস্থানী মোড়ে টোটোর সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত হন স্ত্রী ও সন্তান। মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, স্ত্রী সন্তানের দেহ মর্গে রেখে পরদিন শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যান শিক্ষক ইয়াসিন আনসারি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এক্স পোস্টে দাবি করা হয়েছে, শোকাহত অবস্থায় আহত শিক্ষককে পরদিনই এসআইয়ের শুনানিতে হাজিরা হতে বাধ্য করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। অন্যদিকে শেষ দিনে ইংরেজবাজারের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইনের ছবিও ধরা পড়েছে।
আমেরিকা ইরান সম্পর্ক যখন ওমানে বৈঠকে ইতিবাচক আলোচনা বলে আশার আলো দেখাচ্ছিল, ঠিক তখনই নতুন করে উত্তেজনা বাড়ালো ওয়াশিংটন। ইরানে তেল পরিবহনের অভিযোগে আমেরিকা একযোগে 14টি জাহাজ, 15টি সংস্থা ও 2জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই তালিকায় প্রথমবারের মতো জায়গা পেল ভারতের একটি সংস্থা। মার্কিন বিদেশ দপ্তরের দাবি, ইরান তেল বিক্রির অর্থ দেশের উন্নয়নে না লাগিয়ে তা ব্যবহার করছে আঞ্চলিক অস্থিরতা তৈরি ও নাগরিক দমন করতে। সে কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বারবাডোস, সংযুক্ত আরব আমিরশাহী, মার্শাল আইল্যান্ড, চীন, সিচেলস, কাজাখস্তান, তুরস্কের একাধিক সংস্থা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তালিকায় ভারতের এলিভেট মেরিন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামের সংস্থাও রয়েছে। তাদের জাহাজ বেনেডিক্ট নাকি 2025 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অন্তত 3 বার ইরানের তেল পরিবহন করেছে। শুধু সংস্থায় নয়, এর মালিক আকাশ আনন্দ সিন্ডে ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আলোচনা টেবিলে শান্তির বার্তা থাকলেও এই নিষেধাজ্ঞা পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালতে পারে। সিনে দুনিয়ায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের ঘোষণায় পদ্ম সম্মানের তালিকায় তার নাম ওঠে। আর সেই আনন্দঘন মুহূর্তে শনিবার প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন উৎসবে শুভেচ্ছা জানাতে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান অভিনেতা রুদ্রনীল ঘোষ। ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে প্রসেনজিৎকে শুভেচ্ছাও জানান তারা। সুকান্ত মজুমদার অভিনেতাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং অযোধ্যার রামলালার প্রতিকৃতিও তুলে দেন। ভোটের মুখেই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জল্পনা শুরু হলেও সুকান্ত তা উড়িয়ে দিয়ে বলেন, এটার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, সব বিষয়ে রাজনীতি ঢোকে না। তিনি আরও জানান, প্রসেনজিৎ বাংলা সিনেমার শ্রীবৃদ্ধিতে অসামান্য ভূমিকা রেখেছেন বলেই কেন্দ্র তাকে এই সম্মানে ভূষিত করেছে। প্রসেনজিৎ পরে পিটিআইকে জানান, তিনি প্রথমে এই সম্মান উৎসর্গ করবেন তার মাকে, পাশাপাশি পরিবারের সঙ্গে, বিশেষ করে ছেলে মিশুকের সঙ্গে এই সম্মান ভাগ করে নেবেন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ভালোবাসাতেই 4 দশকের সিনে যাত্রা সম্ভব হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি মাঠে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সাধারণ মানুষের স্বার্থে চালু হলো বিশেষ হেল্পলাইন নাম্বার 7047989800। তবে বিধানসভা ভোটের মুখে পুলিশের এই পদক্ষেপ ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুক্রবার সাংবাদিক বৈঠকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বাংলার বাড়ি প্রকল্প সহ যে কোনো সরকারি পরিষেবায় টাকা চাইলে বা অযথা কাজ আটকে রাখলে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পুলিশ সুপার স্পষ্ট বলেন, অডিও বা ভিডিও প্রমাণ থাকলে শতপ্রণোদিত মামলা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে এবং কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। জেলার সব থানার ওসি আইসিদেরও এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগকে ভোটের আগে আই ওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি। কাথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র দাবি করেন, পুরো সরকারটাই দুর্নীতিতে ডুবে। পুলিশে যেখানে রাস্তা থেকে তোলা তোলে, সেখানে এই হেল্পলাইন নাটক ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় বলেন, মুখ্যমন্ত্রী সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই হেল্পলাইন কি সত্যিই কাটমানি সংস্কৃতির মেরুদণ্ড ভাঙতে পারবে, নাকি ভোটের আগে শুধুই প্রশাসনিক দেখানো তৎপরতা? মানচিত্রের সমগ্র ভারতীয় ভূখণ্ডকে একসঙ্গে দেখানো হয়েছে, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অংশ হিসেবেই দেখানো হয়েছে। এমনকি আকসাই চীন অঞ্চলও ভারতের মানচিত্রের মধ্যেই রাখা হয়েছে। ভারত বরাবরই বলে এসেছে, জম্মু ও কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফলে আমেরিকার সম্মতি ভারতের সার্বভৌমত্ব নির্ধারণ করে না, তবে আন্তর্জাতিক স্তরে এটি এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, গত বছর ভারত পাক যুদ্ধবিরতির সময় ট্রাম্প কাশ্মীর প্রসঙ্গে মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছিলেন, যা নয়াদিল্লি সরাসরি খারিজ করেছিল। পরে ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়ে ট্রাম্প সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। কিন্তু সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতেই এই মানচিত্র প্রকাশ পাক সরকারের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। বিশ্লেষকদের মতে, আমেরিকার এই পদক্ষেপে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে চাপে পড়তে পারে, কারণ সম্প্রতি তারা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের মানচিত্র পাকিস্তানের সেই প্রচেষ্টাকে কার্যত ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই শুরু হলো কূটনৈতিক সংঘাত। বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে, আহত অন্তত 169। এই রক্তক্ষয়ী ঘটনার পরপরই কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ। পাক প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে দাবি করেন, এই হামলার নেপথ্যে ভারত ও আফগানিস্তানের যৌথ ষড়যন্ত্র রয়েছে। তার দাবি, হামলাকারী তালিবান ঘনিষ্ঠ এবং সে একাধিকবার আফগানিস্তানে যাতায়াত করেছে। ভারতের বিরুদ্ধে পেছন থেকে হামলার অভিযোগও তোলেন তিনি। নয়াদিল্লি এই অভিযোগকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, ইসলামাবাদের মসজিদে হামলা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যা ও সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়ে অন্য দেশের উপর দোষ চাপানো পাকিস্তানের পুরনো অভ্যাস। ভারতের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারও। তারা পাকিস্তানের এই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলেই আখ্যা দিয়েছে। তালিবান সরকারের মতে পাকিস্তান নিজেদের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই বারবার আফগানিস্তানকে কাঠগড়ায় তোলে। শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের গেটে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি। নিরাপত্তা রক্ষীরা তাকে গেটে আটকে দেওয়ায় সে মসজিদের ভেতর ঢুকতে পারেনি, নতুবা নিহতের সংখ্যা আরো বাড়তে পারত বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে ইসলামাবাদ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বড়সড় অস্বস্তিতে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি। দলেরই রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে 91 লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ তুলেছেন বিজেপির প্রবীণ নেতা ও একাধিকবারের বিধানসভা প্রার্থী নারায়ণ কিঙ্কর মিশ্র। অভিযোগ, উচ্চ পদ ও টিকিটের প্রতিশ্রুতি দেখিয়ে দফায় দফায় তার কাছ থেকে 91,65,00,000 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পাঁশকুড়ার 74 বছর বয়সী নারায়ণ কিঙ্কর মিশ্র জানান, তিনি 1988 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং 2011 সালে সিন্টুর সঙ্গে পরিচয় হয়। অভিযোগ, তাকে সল্টলেকে আটকে রেখে জোর করে জমিজমা বিক্রি করিয়ে টাকা নেওয়া হয়েছে। এমনকি টাকা ফেরত চাইলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও করেছেন তিনি। নারায়ণবাবুর দাবি, সিন্টু সেনাপতি 10 টাকার স্ট্যাম্প পেপারের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও পরে তা মানেননি। তিনি আরো বলেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও লিখিত অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। তাই বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে তমলুক জেলা আদালত বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন নারায়ণ কিঙ্কর মিশ্র। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। যদিও বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ভোটের মুখে দলের অন্দরেই এমন বিস্ফোরণে জেলার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। শনিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুনানি পর্বের শেষ দিন। তার আগেই বাদুড়িয়ায় উঠল মারাত্মক অভিযোগ। 33 জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম 7 পূরণ করে জমা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন ভোটাররা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের 45 নম্বর বুথ ও জশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের 80 নম্বর বুথে। মোট 33 জন ভোটারকে ফর্ম 7 ব্যবহার করে মৃত দেখানো হয়েছে, যদিও তারা সবাই জীবিত। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির পক্ষ থেকে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে যাতে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। ভোটারদের অভিযোগ, কোনো নোটিশ বা যাচাই ছাড়াই তাদের নামের পাশে মৃত বলে উল্লেখ করা হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতা মেহেবুর আলম বলেন, সামনে নির্বাচন, এসআই প্রক্রিয়ার সুযোগ নিয়ে বিজেপি চক্রান্ত করে জীবিত ভোটারদের নাম মৃত দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত সফল হবে না। তিনি আরো জানান, 33 জনের হিয়ারিং এর পর সংশ্লিষ্ট বিজেপি বুথ সভাপতি মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল এসআইআর প্রক্রিয়া বানচাল করার জন্য এসব করছে। বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা বলেন, কয়েকজন ভোটার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় উত্তর 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করছে রাজ্যের সিইও দপ্তর। একই অভিযোগ উঠেছে গাইঘাটার ধরমপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি 148 নম্বর বুথে। সেখানে 6 জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগও উঠেছে। ভোটাররা বলেন, নিয়মিত ভোট দিই, তারপরও জানতে পারলাম আমাদের নামে ফর্ম 7 জমা দিয়ে মৃত দেখানো হয়েছে।
শুক্রবারে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত শ্রমিক অধিকারীকে পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট ইস্যুতে এদিন গোপন জবানবন্দি দিতেও রাজি হন ওই নির্যাতিতা। তার প্রাক্কালেই সংবাদের মাধ্যমে কাছে সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মন্তব্য, শ্রমিক নতুন ফ্ল্যাটে শিফট করছে, তাই বন্ধুর মতোই ডেকেছিল। বিকেল 5:30 নাগাদ আমি যাই, ওর মা বাবার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজে সাহায্য করি। রাত 9টা নাগাদ আমি বেরোনোর জন্য ক্যাব বুক করতে যাই, আমার হাত থেকে তখনই মোবাইল নিয়ে যেতে বারণ করে শ্রমিক। এরপরে মোবাইল ঘাটা শুরু করে, অন্য এক ইনফ্লুয়েন্সারের সঙ্গে কথা বলতে দেখে দরজা বন্ধ করে মারধর শুরু করে। মারের চোটে চোখ ফুলে যায়, কালশিটে পড়ে। চিৎকার শুনে ওর মা বাবা এলেও তারা ভয় পেয়ে চলে যান। পরে শ্রমিক হুমকি দেয় মার্ডার করে দেব। রাতভর পাশবিক আচরণ চলে। আলিপুর আদালতে শ্রমিককে পেশ করা হয়। আইনজীবী সম্পর্কের দাবি করলেও সরকারি আইনজীবী বলেন নির্যাতিতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালত জামিন খারিজ করে 10 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়। বালি খাদান থেকে তোলাবাজির অভিযোগে এবার বিপাকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। অভিযোগ, তার পরিচিত তথা পিএ হৃদয় পালের নির্দেশে বর্ধমানে তোলাবাজির টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছে দুজন। তাদের কাছ থেকে নগদ 6,49,000 টাকা, একটি 4 চাকা গাড়ি ও 3টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক হৃদয় পালকে খুঁজছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জুড়েছে ইডির সাম্প্রতিক বালি খাদান রেড। রাজনৈতিক মহলের গুঞ্জন, বালি খাদানে তোলাবাজির রেট বাড়াতে আগেই বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান করানো হয়েছিল। এরপর টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্তরা। আদি বিজেপির একাংশের দাবি, কাকসার শিলামপুর ও রন্ডিহা এলাকা থেকেও নিয়মিত বালি পাচার হয় এবং সেখান থেকেও তোলা আসে বলেই স্থানীয় বিজেপি নেতৃত্ব নীরব। যদিও সৌমিত্র খা দাবি করেছেন হৃদয় পাল পরিচিত হলেও তার পিএ নয় এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ তোলেন পরিকল্পিত ষড়যন্ত্র করে তার নাম জড়ানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন বিজেপির বহু নেতা দুর্নীতিগ্রস্ত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান সপ্তাহে প্রায় 40 লক্ষ টাকা তুলে বিষ্ণুপুরে পাঠানো হতো। এসআইয়ের শুনানিতে হাজিরা দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াসিন আনসারি। স্ত্রী ও 9 মাসের শিশু সন্তানকে হারিয়েও শুনানিতে হাজিরা দিতে বাধ্য হলেন তিনি, এমনই দাবি পরিবার ও স্থানীয় সূত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। জানা গিয়েছে নামের বানান ভুল সংশোধনের জন্য শুক্রবার গাজলে এসআইয়ের শুনানিতে ডাক পেয়েছিলেন ওই শিক্ষক। বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন ও 9 মাসের ছেলে আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে টোটোয় করে ইংরেজবাজারের দিকে যাচ্ছিলেন তিনি, কিন্তু 12 নম্বর জাতীয় সড়কের সুস্থানী মোড়ে টোটোর সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় গুরুতর আহত হন স্ত্রী ও সন্তান। মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়, স্ত্রী সন্তানের দেহ মর্গে রেখে পরদিন শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যান শিক্ষক ইয়াসিন আনসারি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এক্স পোস্টে দাবি করা হয়েছে শোকাহত অবস্থায় আহত শিক্ষককে পরদিনই এসআইয়ের শুনানিতে হাজিরা হতে বাধ্য করা হয়েছে। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। অন্যদিকে শেষ দিনে ইংরেজবাজারের শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইনের ছবিও ধরা পড়েছে। আমেরিকা ইরান সম্পর্ক যখন ওমানে বৈঠকে ইতিবাচক আলোচনা বলে আশার আলো দেখাচ্ছিল, ঠিক তখনই নতুন করে উত্তেজনা বাড়ালো ওয়াশিংটন। ইরানে তেল পরিবহনের অভিযোগে আমেরিকা একযোগে 14টি জাহাজ, 15টি সংস্থা ও 2 জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই তালিকায় প্রথমবারের মতো জায়গা পেল ভারতের একটি সংস্থা। মার্কিন বিদেশ দপ্তরের দাবি, ইরান তেল বিক্রির অর্থ দেশের উন্নয়নে না লাগিয়ে তা ব্যবহার করছে আঞ্চলিক অস্থিরতা তৈরি ও নাগরিক দমন করতে। সে কারণেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বারবাডোস, সংযুক্ত আরব আমিরশাহী, মার্শাল আইল্যান্ড, চীন, সিচেলস, কাজাখস্তান, তুরস্কের একাধিক সংস্থা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তালিকায় ভারতের এলিভেট মেরিন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামের সংস্থাও রয়েছে। তাদের জাহাজ বেনেডিক্ট নাকি 2025 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অন্তত 3 বার ইরানের তেল পরিবহন করেছে। শুধু সংস্থাই নয়, এর মালিক আকাশ আনন্দ সিন্ডে ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আলোচনা টেবিলে শান্তির বার্তা থাকলেও এই নিষেধাজ্ঞা পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালতে পারে। সিনে দুনিয়ায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের ঘোষণায় পদ্ম সম্মানের তালিকায় তার নাম ওঠে। আর সেই আনন্দঘন মুহূর্তে শনিবার প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন উৎসবে শুভেচ্ছা জানাতে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের প্রধান অভিনেতা রুদ্রনীল ঘোষ। ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে প্রসেনজিৎকে শুভেচ্ছাও জানান তারা। সুকান্ত মজুমদার অভিনেতাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং অযোধ্যা
তথা রামলালার প্রতিকৃতিও তুলে দেন। ভোটের মুখেই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জল্পনা শুরু হলেও সুকান্ত তা উড়িয়ে দিয়ে বলেন এটার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, সব বিষয়ে রাজনীতি ঢোকে না। তিনি আরো জানান প্রসেনজিৎ বাংলা সিনেমার শ্রীবৃদ্ধিতে অসামান্য ভূমিকা রেখেছেন বলেই কেন্দ্র তাকে এই সম্মানে ভূষিত করেছে। প্রসেনজিৎ পরে পিটিআইকে জানান তিনি প্রথমে এই সম্মান উৎসর্গ করবেন তার মাকে, পাশাপাশি পরিবারের সঙ্গে, বিশেষ করে ছেলে মিশুকের সঙ্গে এই সম্মান ভাগ করে নেবেন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন তাদের ভালোবাসাতেই 4 দশকের সিনে যাত্রা সম্ভব হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি মাঠে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সাধারণ মানুষের স্বার্থে চালু হলো বিশেষ হেল্পলাইন নাম্বার 7047989800। তবে বিধানসভা ভোটের মুখে পুলিশের এই পদক্ষেপ ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুক্রবার সাংবাদিক বৈঠকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান বাংলার বাড়ি প্রকল্প সহ যে কোনো সরকারি পরিষেবায় টাকা চাইলে বা অযথা কাজ আটকে রাখলে এই নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পুলিশ সুপার স্পষ্ট বলেন অডিও বা ভিডিও প্রমাণ থাকলে শতপ্রণোদিত মামলা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে এবং কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। জেলার সব থানার ওসি আইসিদেরও এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগকে ভোটের আগে আই ওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি। কাথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র দাবি করেন পুরো সরকারটাই দুর্নীতিতে ডুবে। পুলিশে যেখানে রাস্তা থেকে তোলা তোলে সেখানে এই হেল্পলাইন নাটক ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় বলেন মুখ্যমন্ত্রী সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই হেল্পলাইন কি সত্যিই কাটমানি সংস্কৃতির মেরুদণ্ড ভাঙতে পারবে নাকি ভোটের আগে শুধুই প্রশাসনিক দেখানো তৎপরতা?